নমস্কার। শুরু করছি বর্ষ শেষের বিশেষ অনুষ্ঠান খেলার মাঠের 10 অবতার। এই গোটা বছর ধরে খেলার মাঠে যা যা ঝড় উঠেছে, যা যা ফুল ফুটেছে, সমস্ত বিবরণ আপনারা স্টেডিয়াম বুলেটিনে প্রতিদিন পেয়েছেন কলকাতা টিভিতে। আমি জয়জ্যোতি ঘোষ এবং অর্পণ ঘোষ আমরা ধারাবাহিকভাবে সেগুলো তুলে ধরেছি। আজকে সময় হয়েছে এই সব কিছুকে ছোটো করে, সেই ছোটোবেলা আমরা প্রেসি লিখতাম না, সেভাবে লিখে 10টা বিশেষ ঘটনা বাছার। আমরা 10টা ব্যক্তি নয়, 10টা বিশেষ ঘটনা, 10টা মোমেন্টস বাছছি যেটা ভারতীয় স্পোর্টসে 2025কে ডিফাইন করে। আমি শুরুতে 10 নম্বর থেকে যাচ্ছি, 10 নম্বর থেকে যাই। 10 নম্বরে প্রথম যেটা আমরা নির্বাচন করছি কলকাতা টিভির তরফে, সেটা হচ্ছে শুভমন গিলের ইংল্যান্ডে পারফরমেন্স। শুভমন গিল যখন ভারতের অধিনায়ক নির্বাচিত হন টেস্টে এবং ওয়ানডে ফরম্যাটে, অনেকেরই মনে হয়েছিল যে বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। এবং যখন তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা ছাড়া চলে গেলেন ইংল্যান্ডে, তখন মনে হলো এই গেল। এবং সেই এই গেলোর দরে আমরাও ছিলাম। আমাদের মনে হচ্ছিল শুভমন গিল এই প্রেশার বোধহয় নিতে পারবেন না, কারণ হঠাৎ করে বিরাট কোহলি টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন, আগেই সরে গেছেন রোহিত শর্মা, একেবারে নতুন ইনএক্সপিরিয়েন্স টিম নিয়ে ইংল্যান্ডে তিনি কি করবেন। তারপরে দেখা গেল রেজাল্ট হলো 2-2, রোমাঞ্চকর সিরিজ হলো। শুভমন গিল কত রান করলেন 754 রান, 754 রান, অ্যাভারেজ 75, 4টে সেঞ্চুরি, তার মধ্যে একটা 269 রানের ইনিংস রয়েছে। প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন এবং তুলনায় চলে এলেন কে না, স্যার ডন ব্র্যাডম্যান। তিনি ক্যাপ্টেন হয়ে ইংল্যান্ডে গিয়ে এই পর্যায়ে রান করেছিলেন, এর চেয়ে বেশি রান করেছিলেন। অর্থাৎ শুভমন গিল ওখানে গিয়ে ওভালে গাভাস্কারের 221কে ছাপিয়ে 269 করে ফেললেন। এরকম একজন সেন্সেশনাল প্লেয়ারের সেন্সেশনাল পারফরমেন্স নিয়ে যে সেটা যে বিচার্য হবে তাতে আর বিচিত্র কি। তখন কে জানতো যে সেই শুভমন গিল ইডেন গার্ডেন্সে এসে ব্যাট করতে পারবেন না, এমন একটা তার চোট লাগবে যে বছর শেষে তিনি কিনা বাদ হয়ে যাবেন টি20 ওয়ার্ল্ড কাপের টিম থেকে। আসলে ক্রিকেট জীবনের মতো এরকমই বিচিত্র। যাকে নিয়ে আমরা এই 10তে যাকে রাখছি ওইরকম পারফরমেন্সের জন্য অধিনায়ক হিসেবে, ব্যাটসম্যান হিসেবে, তিনি কিনা বছরের শেষে এসে টি20 ওয়ার্ল্ড কাপ থেকেই বাদ হয়ে গেলেন। দুটোই বিচার্য, তাই শুভমন গিল আমাদের বিচারে 10 নম্বর। 9 নম্বর এবার আসছি। 9 নম্বর অবশ্যই লিওনেল মেসি ইন ইন্ডিয়া, অথবা আরও প্রিসাইজলি বলতে গেলে লিওনেল মেসি ইন কলকাতা। মেসি চলে যাওয়ার পর এখন একটা জিনিস মনে হচ্ছে, একটা তো মেসিকে ঘিরে যা ঘটলো সল্টলেক স্টেডিয়ামে, তার বিচার মামলা, সেসব তো তার মতো চলবে। একটা কথা বারবার মনে হচ্ছে যে মেসি এই যে ভারতে 4টে শহরে গেলেন, কিছুই কিন্তু বললেন না সেই অর্থে। ফিরে গিয়ে ইনস্টাগ্রামে 3টে লাইনের পোস্ট যে ভারতে আমি আবার আসবো, খেলতে চাই। কিন্তু মেসির ফুটবল নিয়ে বক্তব্য কি? এত ক্লিনিক করলেন, কথা বললেন, কোথাও কোনো বক্তব্য পেলাম না। আমায় এই মেসি ম্যাচের অর্গানাইজার শতদ্রু দত্ত বলেছিলেন তিনি নতুন পডকাস্ট চ্যানেল শুরু করবেন, আর সেই চ্যানেলে প্রথম ইন্টারভিউ দেবেন মেসি এসে কথা বলবেন। আমার শুরু থেকেই অবাক লেগেছিল যে মেসির একটা প্রেস কনফারেন্সের কেন ব্যবস্থা করা হলো না। আমার শতদ্রু বলেছিলেন কারণ মেসির টিম রাজি হয়নি। আমার মনে হয়েছিল এই যুক্তিটা ঠিক নয়, কারণ 2008-এ ডিয়েগো মারাদোনা যখন এসেছিলেন কলকাতায়, তখন আমি তার এক্সক্লুসিভ ইন্টারভিউ করেছিলাম। তার বাইরে মারাদোনা কিন্তু প্রেস কনফারেন্স করেছিলেন, একটা বড় প্রেস কনফারেন্স হয়েছিল এবং বেশ মজা করে একটা প্রেস কনফারেন্স হয়েছিল। যদি ডিয়েগো মারাদোনা 2008-এ প্রেস কনফারেন্স করতে পারেন, তাহলে তিনি লিওনেল মেসি 2025-এ করলেন না কেন? তাই লিওনেল মেসির যেটা সফরটা আমাদের অনেক ওপরের দিকে থাকতে পারতো, সেটা 9 নম্বরে এলো। কারণ মেসি এলেন, কিন্তু আমরা কিছুই মেসিয়ানা জানলাম না। তিনি অ্যাকচুয়ালি তো কোনো কথাই বললেন না, তিনি শুধু ছবি তুললেন, সল্টলেকে এলেন, বিরক্ত হলেন, মাঠ থেকে বেরিয়ে গেলেন বিতর্কবাদ্য, এইটুকু আমরা জানি। আর হায়দ্রাবাদে কিছুক্ষণ ফুটবল খেললেন। কিন্তু মেসি তার ব্যক্তির যে বক্তব্য, ফুটবল নিয়ে বক্তব্য, তৃতীয় বিশ্বের দেশ কী করে ফুটবলে উন্নত করতে পারে সেটা নিয়ে বক্তব্য, তার নিজের এই মুহূর্তে ফুটবল দর্শন, বিশ্বকাপে খেলবেন কিনা, একটা মন্তব্য তার কাছ থেকে আমরা পেলাম না। তাই কোথাও এই সফরটা খুব সিগনিফিকেন্ট, কিন্তু অনেক কিছু যেন অধরা থেকে গেল। তাই লিওনেল মেসি তিনি সাধারণত কোনো লিস্টে 9 নম্বরে থাকেন না, আমাদের এখানে লিস্টে তাকে রাখতে হলো 9 নম্বরে। 8 নম্বরে কি? 8 নম্বরে হচ্ছে সমস্ত যুক্তি এবং বুদ্ধিকে অগ্রাহ্য করে, বা যুক্তি এবং বুদ্ধিকে সঙ্গে নিয়ে
মিঠুন মান্নাস যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেলেন, যখন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, চলে গেলেন, যখন সৌরভ সিএবি প্রেসিডেন্ট হিসেবে আবার ফেরত এলেন, তখন মনে হয়েছিল যে তিনি বোর্ড প্রেসিডেন্ট হবেন। কেন? কারণ বোর্ড প্রেসিডেন্টের ফাইনাল যে মিটিংটা ছিল তাতে 4 জন ছিলেন যারা প্রেসিডেন্ট হওয়ার মতো ক্রাইটেরিয়া ফুলফিল করছেন। অর্থাৎ ওই যে মিটিংটা, সেই মিটিংয়ে যে কজন আছেন 28 জন, তার মধ্যে প্রেসিডেন্ট বাছা হবে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এ ক্রিকেটার অফ রেপিউট হ্যাজ টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য বোর্ড প্রেসিডেন্ট। তার মানে নামী ক্রিকেটার। এই নামী ক্রিকেটার কে কে? হরভজন সিং, যিনি ওই মিটিংয়ে থাকবেন, কিন্তু আম আদমি পার্টির হয়ে তিনি রাজ্যসভায় গেছেন। আম আদমি পার্টির আপের কোনো লোককে নিশ্চয়ই বিজেপি বোর্ড প্রেসিডেন্ট বানাবে না। আছেন রঘুরাম ভাট, কিন্তু রঘুরাম ভাটের এগেনস্টে এফআইআর রয়েছে। বিরাট কোহলিরা জেতার পর যে মৃত্যু হয় তার দর্শক সেখানে চিন্নাস্বামীর বাইরে, সেই জন্য তার বিরুদ্ধে রয়েছে। এবং প্লাস রঘুরাম ভাট 4টে টেস্ট ম্যাচ খেলেছেন, সেই অর্থে ক্রিকেটার অফ রেপিউট বলতে যা বোঝায় তা তিনি নন। বাকি থাকেন মিঠুন মান্নাস, তিনি তো টেস্টই খেলেননি, তো সেই অর্থে প্রথম শ্রেণীর ক্রিকেটে যথেষ্ট ভালো খেলেছেন, আইপিএলও খেলেছেন, বাট আউটস্ট্যান্ডিং ক্রিকেটার অফ রেপিউট তিনি নন। বাকি থাকেন সৌরভ। আমরা ভেবেছিলাম সৌরভ হবেন, কিন্তু সৌরভ হলেন না, মিঠুন মান্নাস হলেন। কেন? এক, তিনি এই যে বোর্ডের যে শাসনতন্ত্র তার সঙ্গে গুছিয়ে কাজ করতে পারবেন। জম্মু কাশ্মীরে তিনি প্রশাসক ছিলেন, কাজ করেছেন। সবচেয়ে বড় কথা, জয়সার যে ডিজাইনটা, যে ডিজাইনে তিনি ভারতীয় ক্রিকেট চালাতে চান, সেই ডিজাইনে একজন রজার বিনির মতো ইয়েসম্যান, একজন মিঠুন মান্নাসের মতো ইয়েসম্যান খুব দরকার। সেখানে ব্যক্তিত্বের প্রয়োজন নেই, তাই সৌরভ ছাঁটাই হয়ে গেলেন মিঠুন মান্নাস। সৌরভকে সন্তুষ্ট থাকতে হলো সিএবি প্রেসিডেন্ট হয়ে। এটা আমাদের 8 নম্বর, 8 অবতারের 8 নম্বর। 7 নম্বরে ফুটবল র্যাঙ্কিং। ভারতের এবার আইএসএল শুরু করাই যায়নি, কি অবস্থা! আমরা যে এখন কথা বলছি, এখনও শিওর জানি না বছরের শেষে এসে এবারে আদৌ আইএসএল হবে কি হবে না। অনেকে আশায় বুক বাঁধছেন জানুয়ারির সেকেন্ড উইকে হবে। কোথায় কি? ইস্ট বেঙ্গল তো প্র্যাকটিসই বন্ধ করে দিয়েছে, গোয়া প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে, মোহনবাগান হয়তো এখনও করছে, কিন্তু তাদেরও আশার বাতি টিম করে জ্বলছে। কারণ আমি আমার প্লেয়ারদের রেখে খরচ করাবো, টুর্নামেন্টেই হবে কিনা ঠিক নেই। এই বছরটা খুব কালো বছর ভারতীয় ফুটবলের ইতিহাসে, যেখানে তারা 142 নম্বরে নেমে গেছে, যেখানে তার প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ওপর সমস্ত ভরসা হারিয়েছে স্পন্সররা, রিলায়েন্স এবং ফুটবল সমাজ। আর সেই বছরে কিন্তু মোহনবাগান যেরকম আইএসএল এবং শিল্ড জিতেছে, তেমন একইভাবে ইস্টবেঙ্গলের মেয়েরা একটা দারুণ কৃতিত্ব অর্জন করেছেন। তারা কিন্তু মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ইস্টবেঙ্গলের এই মেয়েরা একদিক থেকে তাই ইতিহাস সৃষ্টি করেছেন। আমার মনে হয় এইটা 7 নম্বরে থাকা উচিত। বড় ঘটনা হিসেবে 6 নম্বরে কি থাকতে পারে? 6 নম্বরে হচ্ছে বিরাট কোহলির আইপিএল ফর্ম এবং তারপর সমর্থকদের পদপিষ্ট হয়ে মারা যাওয়া। দেখুন, শুভমন গিলের কথা বলছিলাম যে একই সঙ্গে স্বপ্নকে ছোঁয়া এবং স্বপ্নের নরকে ফেরত আসা, এই বিরাট কোহলিও তাই। বিরাট কোহলি আইএসএলে এবার রান করেছেন, মাফ করবেন, আইপিএলে 15 ম্যাচে 657 রান, স্ট্রাইক রেট 144.71, অ্যাভারেজ 54.75। ভেবে দেখুন, 2008 থেকে আইপিএল খেলছেন, এখনও 650-এর ওপর রান করেছেন 144 স্ট্রাইক রেটে, এবং তিনি আরসিবিকে আইপিএল চ্যাম্পিয়ন করে দিয়েছেন। চ্যাম্পিয়ন হওয়ার পর কি হলো? সবচেয়ে আনন্দের মুহূর্ত, যেখানে যে বেঙ্গালুরুতে আইপিএল শুরু হয়েছিল 2008-এ, সেখানে ট্রফি ফেরত এলো। সেখানে এমন ঘটনা ঘটলো যে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে মারা গেলেন বেশ কিছু সমর্থক। অর্থাৎ উচ্ছ্বাস, উল্লাস এবং তারপর থেকে বেদনার গহ্বর। অদ্ভুত একটা জার্নি আরসিবির বেঙ্গালুরুতে। এবং এবার যখন আইপিএল শুরু হবে, এই মৃত্যুগুলো কিন্তু সবার মনে প্রথম হন্ট করবে, কারণ এর চেয়ে বড় সত্যি আর কিছু নেই। ট্রফি তো ট্রফি, কিন্তু তার চেয়ে অনেক বড় মানুষের জীবন। আমরা আরেকটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসবো আপনাদের ভালোবাসার, কিন্তু সেটা একটু, আমার মনে হয় একটু একটা বিরতি নিই। আপনারা আন্দাজ করতে থাকুন আমি কি নিয়ে ফেরত আসবো, তারপরে সেটা নিয়ে, সেই বিষয়টা নিয়ে ফেরত আসবো। তারপরে বাকি র্যাঙ্কিংগুলো তো আপনাদের বলতেই হবে। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ। বিরতির পর ফেরত এলাম আলোচনায়। আমি যেগুলো বলছিলাম 10, 9, 8, 7 করে এবার যাব 5 নম্বরে।
অর্থাৎ আমি বলেছি শুভমন গিল, মেসি ভারতে, ইন্ডিয়ান বোর্ড প্রেসিডেন্ট হওয়া, ফুটবলের বিপর্যয়, আরসিবি স্ট্যাম্পিড। এবার আমি বলবো 5 নম্বর কি? রিটার্ন অফ রোকো। আমার মনে হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের ফ্যানরা বলবেন, এটা 5 নম্বর কেন দাদা, এটা তো 1 নম্বর হওয়া উচিত ছিল, বা কাকুও বলতে পারে, কারণ এই নতুন জেনারেশন তো। কিন্তু ভাইপোদের বলি যে এই ফেরাটা লোমহর্ষক, চমকপ্রদ, কোনো সন্দেহ নেই, এবং এটা প্রায় ইতিহাস সৃষ্টি করে ফেরা। কিন্তু আমরা যদি ওভারঅল খবরের গুরুত্বে দেখি, তাহলে এটাকে 5 নম্বরেই রাখতে হচ্ছে। যারা অস্ট্রেলিয়ায় ফিরলেন, অস্ট্রেলিয়ার পর আবার ভারতে এসে দুজনে, রোহিত শর্মা তো অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি করেছিলেন, বিরাট কোহলি এসে আবার ভারতে এসে ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি করলেন, থার্ড ম্যাচে নট আউট রইলেন সাউথ আফ্রিকার সঙ্গে। ভাবাই যায় না যে এখনও এরা দুজনে এত বছর পরেও নিজেদের ক্রিকেট স্বপ্নের উজানে দাঁড় বেয়ে চলেছেন। আর আমরা যারা দর্শক, যারা লেকের ধারে বসে আছি, তারা অবাক হয়ে ওদের রোয়িং করা দেখছি, হয়তো দেখেও যাব 2026-এ। এবার ফোর্থ কি আসবে? ফোর্থ আসবে ওদেরই ধরে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা গৌতম গম্ভীরের কোচিংয়ে, যেটা পরে অবশ্য রোহিত শর্মা বলবেন যে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের এফেক্টটা থেকে গিয়েছিল, সেই জন্যেই আমরা জিতেছি। চ্যাম্পিয়ন্স ট্রফিটা এত বছর পর জেতা একটা হিউজ অ্যাচিভমেন্ট। 2013-তে ভারত যখন শেষ জিতেছিল, আমি সেই ম্যাচটা কভার করেছিলাম, এবং যখন সেই ম্যাচটা হয়, মহেন্দ্র সিং ধোনি এখনও মনে আছে ওই রকম ধোনিকে উদ্বেল হয়ে নাচতে, কিন্তু ওয়ানডে ওয়ার্ল্ড কাপ জেতার পরে 2011-তেও দেখিনি। সেই সময় বিতর্কে অতিষ্ঠ ধোনি, ওই জয়টা ছিল তার কাছে একটা মুক্তির হাওয়া। আর এটাও 13 বছর বাদে ভারতের এই তথাকথিত বৃদ্ধ ব্রিগেডের কাছে মুক্তির হাওয়া ছিল। রোহিত শর্মা যথেষ্ট ভালো ব্যাট করেছিলেন টুর্নামেন্টে, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানকেও হারিয়ে ভারত ইভেনচুয়ালি নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে যেতে, যে নিউজিল্যান্ড ঘরের মাঠে তাদের টেস্ট সিরিজে 3-0 হারিয়েছিল, এবং তারপর তাদের অস্ট্রেলিয়ায় গিয়েও বিপর্যয় হয়। অর্থাৎ বিপর্যয়ে, নানান কথা, সিনিয়রদের বিরুদ্ধে, টিমে অন্তর্দ্বন্দ্ব, সব কিছু থেকে ছিটকে বেরিয়ে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। এটা অবশ্যই বছরের একটা বিশাল অ্যাচিভমেন্ট। শুধু 13 বছর পর জয় নয়, মনে রাখবেন ওই অবস্থা থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন সাফল্যের মুকুট। এরপর তিনি নীরজ চোপড়া, যিনি জ্যাভেলিনে ভারতকে বারবার গর্বিত করেছেন। নীরজ চোপড়া 90 মিটার মার্ক জ্যাভেলিনে, এবার দোহা চ্যাম্পিয়ন্স লিগে 90 মিটার মার্কটা ইভেনচুয়ালি তিনি ক্রস করেন। এটা একটা খুব বড় একটা কৃতিত্ব, যেটা বারবার করে তিনি অলিম্পিকে সোনা জিতেও যে কৃতিত্বটা তার কাছে অধরা থাকছিল, সেই 90 মিটার্স মার্কটা ফাইনালি নীরজ চোপড়া, ভারতের সোনাজয়ী অ্যাথলিট জ্যাভেলিন থ্রোয়ার, তিনি দোহাতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগে এই 90 মিটারটা ছোড়েন, এবং সেটা দ্রুত নেটের মাধ্যমে সারা পৃথিবীর কাছে ছড়িয়ে পড়ে। সেকেন্ডে কি আসবো? সেকেন্ডটা আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পারবেন যে সেকেন্ডে কি বলবো। সেকেন্ড হচ্ছে ভারতের এশিয়া কাপ জেতা। এবার যারা এই বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তাদের এশিয়া কাপ জেতা এবার কি এমন ব্যাপার? আসলে ওই এশিয়া কাপের মধ্যে লুকিয়ে ছিল আরও একটা কাপ, সেটা হচ্ছে ভারত বনাম পাকিস্তান কাপ। মনে রাখবেন, অপারেশন সিন্দুরের পরে এই টুর্নামেন্টটা আয়োজিত হয়, এবং এই টুর্নামেন্টটা দুটো কারণে আজ থেকে 50 বছর পরেও মানুষের মনে থেকে যাবে। এক, ট্রফি জিতেও ভারত আজ পর্যন্ত ট্রফি হাতে পায়নি, কারণ যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চিফ, তার হাত থেকে ভারত বলেছিল ট্রফি নেবে না। এক, দুই, নো হ্যান্ডশেক পলিসি ভারত এই ম্যাচে, এই গোটা সিরিজে পাকিস্তানের সঙ্গে ভারত নীতি ঠিক করেছিল যে কোনো পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তারা হ্যান্ডশেক করবে না। এমনকি টসের সময় দুই ক্যাপ্টেন, যে ম্যান্ডেটরি হ্যান্ডশেক 1877 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট দেখে আসছে, তারা বিচ্যুতি ঘটাবে। সূর্যকুমার যাদব ওই টুর্নামেন্টে ভারতের ক্যাপ্টেন, তাকে দেখে মনে হচ্ছিল তিনি একজন ফিল্ড মার্শাল বা জেনারেল, চিফ অফ স্টাফ, চিফ অফ আর্মি, কারণ তার হাবে কোথাও শুধু ক্রিকেটারের মতো মনন ছিল না। তিনি জিতেও হ্যান্ডশেক করেননি, প্র্যাকটিক্যালি কথা বলেননি, টসের সময় দূরে দাঁড়িয়েছিলেন। এই রকম ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে কেউ দেখেনি। এই ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটকে বিভাজন করে দেয়। অনেকে মনে করেন যে ভারত ভুল করেছে, খেলার মাঠটা রাজনীতি দেখানোর জায়গা নয়। কারো মনে হয় যে যেহেতু এত পহেলগাঁওতে এত মৃতের রক্ত লেগে রয়েছে গোটা ঘটনায়, যে ভারতীয়রা যখন খেলছিলেন, ভারতীয় ক্রিকেটাররা,
তারাও সীমান্তে লড়াই করা সৈনিক, তারাও জংলা রঙের ইউনিফর্ম অলক্ষ্যে পড়ে আছেন। কাজে সেই জংলা রঙের ইউনিফর্মটা যা দাবি করে তাদের দেশকে সেটাই ফিরিয়ে দেওয়া উচিত। কাজেই যতদিন ক্রিকেট থাকবে, সম্ভবত এই এশিয়া কাপ টুর্নামেন্টটাও ততদিন থাকবে। মনে রাখবেন, ভারত এই টুর্নামেন্টে পাকিস্তানকে 3বার হারিয়েছে, 3বার। এবং যতবার হারিয়েছে প্রতিবারই জওয়ানরা গর্বিত হয়েছেন, সেনাবাহিনীর লোকেরা এবং ভারতবর্ষের মানুষও। এই ম্যাচ ঘিরে এমন অত্যাশ্চর্য বিভাজন ঘটেছে যেটা অদ্যাবধি ক্রিকেট দেখেনি। এবার 1 নম্বরে আসে। 1 নম্বরটা আপনাদের অনেকেরই জানা, সেই মুম্বাই, তবে ওয়াংখেড়ে নয়, নবী মুম্বাইতে সেই স্বপ্নের রাত, যেদিন ভারতের মহিলারা বিশ্বকাপ জেতেন। বহু বছর ধরে ঝুলন গোস্বামী, মিতালি রাজরা এই স্বপ্ন দেখেছেন, স্বপ্ন করায়ত্ত হয়নি, ফাইনালে উঠে হেরে গেছেন। ফাইনালি সাউথ আফ্রিকাকে হারিয়ে, ভারত 52 রানে হারিয়ে ভারত টুর্নামেন্ট জেতে। এবং শেফালি ভার্মা, যিনি সেমিফাইনাল থেকে খেলছেন, তিনি একটা দারুণ ইনিংস খেলেন। দীপ্তি শর্মা দারুণ, এবং বাংলার মেয়ে রিচা ঘোষ, যিনি অ্যাকচুয়ালি যাকে টিমে মাহি বলে ডাকা হয়, কারণ তিনি মাহির মতো বড় বড় 6 মারেন, সেই রিচা ঘোষও পদপ্রদীপের আলোয় চলে এলেন। এটা এমন একটা ভিক্টরি, যেটা শুধু যে তার এফেক্টটা শুধু ক্রিকেটের ওপর নয়, এটা ভারতবর্ষের যে আপামর নারী সমাজ তাদের দেখালো যে আমরা কিন্তু বিশ্বের সঙ্গে পাঙ্গা নিয়ে বিশ্বকে হারিয়ে দিতে পারি। আমরা গোটা বিশ্বকে পায়ের তলায় রেখে, আমরা ভারতীয় প্রমিলা বাহিনী, আমরা যদি চাই তাহলে আমরাই শাসন করতে পারি বিশ্বকে। তাই এই জয়টা ভীষণ ভীষণ ইন্সপায়ারিং। এবং আমরা স্টেডিয়াম বুলেটিনে বলেছি যে 83-র জয় ক্রিকেটকে প্রাণিত করেছিল, ভারতবর্ষের ক্রিকেটের সমস্ত বন্দর খুলে দিয়েছিল বাণিজ্যে। কিন্তু এর রেশটা শুধু ক্রিকেটে পড়বে না, ভারতের মহিলাদের বিশ্বকাপ জয়, এটা সামাজিক জীবনেও একটা বিশাল ভূমিকা দেখা দেবে। আজকে ঝুমরি তালাইয়াতে বসে একটা গরিব ঘরের হয়তো 11 বছরের মেয়ে যদি তার মোবাইলে, বাবার মোবাইলে শোনে এই জয়ের খবর, যদি শুনে থাকে, যদি কোথাও হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে হয়তো গ্রামবাসীরা 18 জন মিলে একটা টেলিভিশন সেট কিনে দেখছে, সেখানে যখন দেখবে যে হরমনপ্রীত কৌর বিশ্বকাপটা নিচ্ছেন, তার মনে হবে এই গ্রাম থেকে বেরিয়ে আমিও তাহলে স্বপ্ন দেখতে পারি। কারণ এই টিমের অনেকে আছে যারা কিন্তু গ্রাম থেকে, মফস্বল শহর থেকে গিয়ে আজকে ভারতকে গর্বিত করছে, তাহলে আমিও পারব। সেজন্য এটা এত স্পেশাল, আর সেজন্যই এটা আমাদের নির্বাচনের এই খেলার মাঠের 10 অবতারের সবার আগে। এবং আজকের অনুষ্ঠান শেষ করার আগে বলি যে বর্ষশেষের রাত্রির সবাই খুব ভালো থাকবেন, নতুন বছরের দারুণ সূচনা হোক, এবং আশা করব পরের বছরে ঠিক এবার যেরকম হলো, ভারতের খেলার মাঠের 10 অবতার বাঁচতে গিয়ে আমরা যেন হিমশিম খাই যে এতগুলো ইভেন্ট থাকবে যে আমরা ভেবে পাবো না কোনটা নেব কোনটা নেব না। সবাই খুব ভালো থাকবেন, শুভরাত্রি।